রেকর্ড ভেঙে তাপের পারদ ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই, ২ মে বৃষ্টির সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে ধান কাটা শুরু, খরার কবলে মেহেরপুরের বোরো আবাদ। এবং পলিথিন দূষণে মারাত্মক ঝুঁকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য, ব্যবহার বন্ধে বিশেষ কর্মপরিকল্পনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপের পারদ উঠতে উঠতে এখন ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই। শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশে সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ বয়ে যাবে পুরো সপ্তাহ জুড়ে। তবে ২ মে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। তাপদাহে পুড়ছে দেশ। বৈশাখের শুরু থেকেই কখনো মৃদু, মাঝারি, কখনো তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে ঢাকায় বৃহস্পতিবারের তুলনায় তাপ কমেছে ১ ডিগ্রি। দীর্ঘমেয়াদী তাপপ্রবাহে সারা দেশের মানুষ পড়েছেন ভোগান্তিতে। সূর্যের তীব্র প্রখরতায় ঘরের বাইরে বেরোনো প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে। প্রচন্ড গরম আর কি, গরমে মনে শারীরিক দিকে সব দিকেই সমস্যা, অশান্তি, মানে রোদে তো থাকার মতন একেবারে যথেষ্ট গরম। এখন চিন্তা করতেছি কি করব, বাড়ির যাবো, গরমে থাকতে পারতেছি না। হিটওয়েভের সতর্ক বার্তার মাঝেই প্রাথমিক, সরকারি, বেসরকারি বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকরা। গরমটা স্বাভাবিক পর্যায়ে যেমন না আসে পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখাই দরকার ছিল আমার মনে হয়। যে তাপমাত্রা আছে এই হিসাবে তো ২-৪ দিন আরো বন্ধ রাখা উচিত। এদিকে অতীতের যে কোনো সময়ের তুলনায় তাপপ্রবাহের ব্যাপ্তিকাল রেকর্ড ছাড়িয়েছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও ১ সপ্তাহ। টোটাল ২৭ দিন ধরে আমাদের তাপমাত্রাটা এরকম চলছে হিটওয়েভের আওতায়। যদিও প্রথম দিকে একটু অঞ্চল কম ছিল, তাপমাত্রার পরিমাণ কম। মাঝখানে কয়েকদিন তাপমাত্রার পরিমাণ সামান্য বেশি, অঞ্চলে বিস্তৃতি সামান্য বেশি। কিন্তু ১৬ তারিখের পরে অঞ্চলটা বিস্তৃতিটা বিশাল লাভ করে। আমার তাপমাত্রার পরিমাণ সেটা অতি তীব্র আকারে কিছু কিছু জায়গায় আমরা রেকর্ড পেয়েছি। এই বছর আমাদের রেকর্ড, আমাদের প্রায় ২৭ দিন যাবৎ তাপপ্রবাহ পাচ্ছি। তবে এরকম ৩টা স্পেলে ১৬ তারিখের কাছাকাছি সময় যে বিস্তৃতি, ব্যাপক বিস্তৃতি এবং ব্যাপক তাপমাত্রা, সেটা এখনও চলমান রয়েছে। বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে অঞ্চলটা, সেখানে কিন্তু একটা চরম মাত্রায় হিট ওয়েভ চলছে এবং পশ্চিমবঙ্গের এলাকাতে এই মুহূর্তে ৪২ ডিগ্রি তাপমাত্রা আছে। আবহাওয়াবিদ ওমর ফারুক, তার সাথে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিতে চাই। আপনারা জানেন গত এপ্রিল মাসের ১ তারিখ থেকে আমাদের যে তাপপ্রবাহ শুরু হয়েছে, সেটা পরবর্তীতে গিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের রূপ নেয় এবং পুরো মাস জুড়েই কিন্তু তাপপ্রবাহটা বিরাজমান ছিল এবং এই মাসের যে বাকি দিনগুলো আছে, এই দিনগুলোতেও তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। তবে সুখবর হলো যে মে মাসের শুরুর দিকে, অর্থাৎ যদি আমি স্পেসিফিক বলি যে মে মাসের ২ তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় হয়ে আসবে বলে জানান আবহাওয়াবিদরা। বৃষ্টিটা বেশিরভাগ সময় সীমাবদ্ধ থাকতে পারে ময়মনসিংহ ডিভিশন, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ বরিশাল। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে তাপদাহে সারা দেশে হাঁসফাঁস জনজীবন। এর সাথে বিদ্যুতের লোডশেডিং দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। রাজশাহীতে অব্যাহত তাপদাহের কারণে নগরীতে ১২টি অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প করেছে সিটি কর্পোরেশন। সেখান থেকে পথচারীদের দেয়া হচ্ছে স্যালাইন ও খাবার পানি। প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ৭ দিন এটি পরিচালিত হবে। এখানে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হলে আমাদের বিপি মেশিন দেওয়া আছে, আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া আছে, তারা বিপিটা মাপবেন। প্রথমত তীব্র গরমে অতিষ্ঠ তাদেরকে আমরা স্যালাইন পানি এবং স্যালাইনযুক্ত পানি তাদেরকে পান করাচ্ছি। তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় খেটে খাওয়া মানুষেরা কষ্টে রয়েছে। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। রোদের এত তাপ যে আমরা বাসা থেকে বের হতে পারছি না। তাপমাত্রায় লোকজন বের হচ্ছে না, কাজকর্ম হচ্ছে না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে গরমজনিত নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা।
100 শয্যার হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত 4 শতাধিক রোগী ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে বরাদ্দ আছে 5টা বেড, সেখানে আমাদের বর্তমানে রোগীর সংখ্যা আছে আজকে গতকালকে 98 জন। যশোরে প্রায় জনশূন্য রাস্তাঘাট, তবে বৃষ্টি না হওয়ায় পাকা বোরো ধান নির্বিঘ্নেই ঘরে তুলতে পারছে কৃষক। এরই মধ্যে 35% জমির ধান কাটা হয়ে গেছে। সুষ্ঠুভাবে ধানটা ঘরে তুলতে পারতেছি, এটাই আমাদের আনন্দ। নতুন ধান তো কৃষকের মনে একটু আনন্দ বলে তাপটা গায়ে বাঁধে নয়। তাপদাহে ময়মনসিংহের গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 4 গুণ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যা, তার মাঝে কিছু ডায়রিয়াও রয়েছে। তাহলে আমাদের এই সময়টায় আমাদের যারা অভিভাবক আছেন, শিশুদের গার্জিয়ান আছেন, তাদের সতর্ক থাকতে হবে। হিলিতে তাপপ্রবাহের সাথে বিদ্যুতের লোডশেডিং দুর্ভোগ বাড়িয়েছে। ঘর থেকে বাড়ানোই যাচ্ছে না, বাজার হাট করবো কি খাবো কি, গরমে কাজ করতে পারতেছি না, কষ্ট হচ্ছে কাজ করতে। সারাদিনে 300 বস্তা সেলাই করতাম, এখন গরমের কারণে সেলাই করতে পারছি না। নাটোরের বন বেলঘরিয়া বাইপাস মোড়ে স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে পথচারী যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে পানীয় বিতরণ করা হচ্ছে। এদিকে বৃষ্টির জন্য খোলা স্থানে নামাজ হয়েছে ভোলা, নাটোর, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। কৃষি শ্রমিকের পাশাপাশি চলছে হারভেস্টিং মেশিনে ধান কাটা। এদিকে খরার কবলে মেহেরপুরের বোরো ধানের আবাদ। লোকসানের আশঙ্কায় চাষিরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কিশোরগঞ্জের হাওর জুড়ে মৃদুমন্দ বাতাসে দুলছে পাকা ও আধা পাকা সোনালী ধানের শীষ। জেলার বিভিন্ন স্থান থেকে কৃষি শ্রমিকরা ধান কাটতে এসেছে হাওরে। মাঠেই ভেজা ধান বিক্রি করছেন কেউ কেউ। ব্যাপারীরা প্রতিমন 900 থেকে 940 টাকা দরে কিনে নিচ্ছেন কৃষকদের কাছ থেকে। বঙ্গবন্ধু ধান খুব ভালো ফসল হয়েছে। আমরা এবার করছি কেরেতে 30 মন 25 মন দর হওয়ার আশা করছি। কাঁচা ধান বাবা বোমা দিয়ে ভাঙ্গায় দিতেছে, আমরা 940 টাকা দর দিতেছি। 3 জাত ধান করছি, আপনার ধান আপনার কানিক্ষেতের মধ্যে ফসল 90 মন দর হয়েছে, 4 কানিক্ষেত করছি। কৃষি বিভাগ জানায় ধান কাটার সুবিধার্থে 700 কম্বাইন হারভেস্টার ও 135টি রিপার সরবরাহ করা হয়েছে। হাওর এলাকায় 1,04,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হাওর এলাকা ইতিমধ্যে পুরো জমি কিন্তু কর্তন শুরু হয়েছে। আজকে পর্যন্ত আমাদের হাওর এলাকা 22% জমি কর্তন হয়েছে। এদিকে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দাতেও কাটা হচ্ছে বোরো ধান। আমরা মোটামুটি ভালো কিছু আশা করছিলাম গতবারের থেকে, এবার আমরা অনেক ভালো কিছু পাইতেছি। আরেক বছরের তুলনায় ফসল আমাদের প্রচুর হয়েছে। কৃষি বিভাগ জানায় ইতোমধ্যে 17% ধান কাটা হয়েছে। মাঠে আজকে পর্যন্ত 560টি কম্বাইন হারভেস্টার ধান কর্তনের জন্য কাজ করে যাচ্ছে, এগুলি প্রস্তুত আছে। এবং স্থানীয় যে কৃষক যারা আছেন তারা কম্বাইন হারভেস্টার ধান দিয়ে তারা ফসলগুলি মারাই করাতে তারা যথেষ্ট খুশি। অন্যদিকে তীব্র তাপদাহে খরার কবলে পড়েছে মেহেরপুরের বোরো ধানের আবাদ। সেচ দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে জমি। প্রচুর পরিমাণে এখন খরা, মানে রৌদ্র। আমরা পানি দিতে গেলে 10টার পরে মেশিনে তো পানি উঠছে না, তাতে তেল খাইছি বেশি। এবছরে ব্যাপক খরার কারণে আমাদের ধান চাষ করতে আরো বেশি খরচ হচ্ছে, 16-17 হাজার পড়ে যাচ্ছে। তেলের দাম বেশি, সার মাটির দাম বেশি, তাই একটু খরচ বেশি। ভালো ফলন পেতে খরার সময় জমিতে সেচ দিয়ে 2 থেকে 3 ইঞ্চি পানি জমিয়ে রাখার পরামর্শ কৃষি কর্মকর্তার। মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং যাতে গ্রাস রোগটা না হয় সেজন্য প্রিভেন্টিভ হিসাবে তারা ট্রুপার বা এই ধরনের নইন বা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। পলিথিনের যথেচ্ছা ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। এই অবস্থায় পলিথিনের ব্যবহার বন্ধে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ত্রিমাত্রিক দূষণের কারিগর পলিথিন ব্যবহার বন্ধ না করায় ক্যান্সার সহ নানা জটিল রোগে ভুগছে মানুষ। 21 স্পেশালে পলিথিনের উৎপাদন, ব্যবহার এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ফারজানা শোভার 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন তফসির হাসান ও মোহাম্মদ হানিফ। 2 টাকা থেকে 2 কোটি টাকার যে কোনো পণ্যই বাসাবাড়িতে পৌঁছাতে ব্যবহার হচ্ছে পলিথিন। বিনে পয়সায় মিলছে বাহারি রঙের ব্যাগ, আর মাত্র একবার ব্যবহারের পরেই তা ছুঁড়ে ফেলা হচ্ছে।
রাজধানীর ইসলামবাগের নামাপাড়া প্রায় প্রতিটি বাড়িতেই অবৈধ পলিথিন কারখানা, তবে ক্যামেরায় কথা বলতে রাজি নয় কেউ। এছাড়া লালবাগ, চকবাজার, সূত্রাপুর, হাজারীবাগ, আরমানিটোলা, চাংখারপুল, কামরাঙ্গীর চর সহ সারা দেশে ছোট বড় ৩,০০০ পলিথিন কারখানায় দিনে ১,৪০,০০,০০০ পলিথিন ব্যাগ তৈরি হয়। দোকান থেকে বাড়ি বা প্রতিষ্ঠান হয়ে এই পলিথিনের একটি অংশ ব্যবহার হয় পুনরুৎপাদনে, আর বেশিরভাগই চলে যায় ডোবা নালা নয়তো মাটিতে। পলিথিন আধুনিক ব্যস্ত জীবনের অন্যতম অনুষঙ্গ। গবেষণা বলছে বাংলাদেশে প্রতিদিন প্রত্যেকটি পরিবার কমপক্ষে গড়ে 4টি পলিথিন ব্যাগ ব্যবহার করেন। আধুনিক জীবন সহজ করেছে এই পলিথিন, কিন্তু বিপরীতে ভাবতে হবে আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের জীবনকে, অস্তিত্বকে হুমকির সম্মুখীন করছে এই পলিথিন ব্যাগ। যেখানে সেখানে ফেলার কারণে বন্ধ হয়ে যাচ্ছে ড্রেনের মুখ। নদী, নালা, খালের অধিকাংশ ভরাট করে ফেলেছে এই অপচনশীল যৌগ। ৪৫ বছরে মাটির বিভিন্ন স্তরে জায়গা করে নিয়েছে এই দানব। এই মাথার থেকে নিয়ে পুরা ঘুরা প্রত্যেকটা বেড়িবান্ধে এই পলিথিনের কারখানা আইসা এই পলিথিন নোংরা কইরা মানে আমাদের অতিষ্ঠ। এখন বাসা বাড়ি তখন থাকা যায় না, ছেলে মেয়েদের মনে করেন আপনার কাশি, ঠান্ডা, মনে করেন নিঃশ্বাস ছাড়তে পারে না। এই যে পলিথিন, এই পলিথিনে আপনার ড্রেনগুলো নেই পুরো আটকে গেছে। পলিথিনগুলো নিয়ে কী করছে আপনার সিটি কর্পোরেশনের লোকরা উড়াইছে, উপরে উড়ানোর পরে দীর্ঘদিন ফালায় রাখছে। এই পলিথিনগুলো নিয়ে আবার বৃষ্টিতে আবার ড্রেনের ভিতরে আবার চলে যাইতেছে। কোনো গাছ লাগাইতে হলে মাটি খুঁড়তে গেলে খালি পলিথিন বাইর হয়, যার কারণে ঢাকার শহরে কোনো গাছ লাগানো যায় না এবং হয়ও না। বিশেষজ্ঞরা বলছেন এই প্লাস্টিক বর্জ্য 400 বছর পর্যন্ত জীব ও প্রকৃতির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। 3 ডাইমেনশনাল এনভায়রনমেন্টাল এবং সোশ্য ইকোনমিক্যাল ইম্প্যাক্ট করে থাকে সে নেগেটিভলি। সেই তিনটা হলো প্লাস্টিক যখন আমরা সিঙ্গেল ইউজ করে ফেলে দিই, সবার আগে এটি নালা নর্দমায়, রাস্তা বা কোনো জায়গায় ফেলে নালা নর্দমাতে যায় পড়ছে। প্লাস্টিক দ্বিতীয় পর্যায়ে পানিকে দূষণ করছে এবং সেই দূষণ করে বন্ধ নয়, সেটি মানুষের শরীর পর্যন্ত আসছে। তৃতীয় যে জিনিসটি, অনেক সময় প্লাস্টিক বর্জ্যকে একত্রে করে দিয়ে আমরা ব্যবস্থাপনার কথা চিন্তা করে এটিকে আমরা পুড়িয়ে দিচ্ছি। সেই পুড়িয়ে দিয়ে আমরা কিন্তু বায়ুকে দূষণ করছি। বিশ্বব্যাংকের জরিপ বলছে দেশের 3 প্রধান নদী পদ্মা, মেঘনা ও যমুনায় দিনে জমা হচ্ছে ৭৩,০০০ টন প্লাস্টিক ও পলিথিন। প্লাস্টিকের নানা বিষাক্ত রাসায়নিক প্রবেশ করছে খাদ্য শৃঙ্খলে, সহজেই ঢুকে পড়ছে মানুষের শরীরে, ছড়াচ্ছে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগ। পরিবেশমন্ত্রী বলছেন, পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক অপসারণ করা না হলে মাটি ও পানি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে পড়বে ফসল ফলানো ও মাছ চাষ। এই যে এখন আপনার প্লাস্টিক বর্জ্য এবং এটার ব্যবস্থাপনা শুধু যে একটা পরিবেশের বিষয় না, এটার সাথে যে আমার ব্যক্তিগত এবং জনস্বাস্থ্য জড়িত। এখন একটা আমরা যে আমাদের লক্ষ্যমাত্রা স্থির করেছি সেটা হচ্ছে 2026-এর মধ্যে সিঙ্গল ইউজ প্লাস্টিক, ওটার চাহিদা যেন আমরা 90% কমিয়ে আনতে পারি। সরকারের 100 দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে পলিথিন নিয়ন্ত্রণে শিগগিরই শুরু হচ্ছে যৌথ অভিযান। আমরা নানানভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজবাড়ীতে নেমে গেছে পানির স্তর, 125 গভীর নলকূপ অচল। আমন্ত্রণ আবারও দেখছিলেন 21 দেশের সংবাদ। পৃথক সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের হিলি, সিলেট, সাতক্ষীরা, মানিকগঞ্জ ও গাজীপুরে 9 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে 2টি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। ভোররাতে মহাসড়কের কোম্পানিগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সাতক্ষীরার মোটরসাইকেল ট্রলির সংঘর্ষে বাবা ছেলে, মানিকগঞ্জে 2 সবজি বিক্রেতা ও গাজীপুরের কোনাবাড়িতে অটোরিকশা চালক নিহত হয়েছেন।
গাজীপুরে বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সকালে মুলাইদ এলাকার একটি ফ্ল্যাট থেকে ইসরাফিল ও তার স্ত্রী রোকেয়া খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে প্রতিবেশীরা ভেতরে যায়। সেখানে ইসরাফিলকে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং খাটের উপর রোকেয়ার মৃতদেহ দেখতে পান। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছেন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে আবুল কালাম নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছে। ভোররাতে পাটগ্রামের 848 নম্বর সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 11টার দিকে কয়েকজনকে নিয়ে গরু আনতে যায় কালাম। ফেরার পথে বিএসএফ এর গুলিতে আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ীতে 25 ফুটেরও বেশি নিচে নেমে গেছে পানির স্তর। জেলার 5 উপজেলার 42টি ইউনিয়ন ও 3টি পৌরসভায় তীব্র পানি সংকটে বিপাকে মানুষ। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টি ও টিউবওয়েলে পানি না ওঠায় রাজবাড়ীর জনজীবনে হাঁসফাঁস অবস্থা। বালিয়াকান্দি উপজেলা সদর, বহরপুরের রায়পুর, নারোয়া, কালুখালী উপজেলার মদাপুর, রাজবাড়ী সদরের মিচানপুর ইউনিয়ন এবং পাংশার হাবাসপুরের বেশিরভাগ টিউবওয়েলে পানি উঠছে না। খাবার পানির তীব্র সংকটে চরম দুর্ভোগে মানুষ। আমাদের বাজারে 5টা টিউবওয়েল আছে, 5টা টিউবওয়েলে কোনো টিউবওয়েলে পানি উঠতেছে না। বাড়ির সমস্যা, টিউবওয়েলে পানি উঠছে না, অনেক চাপাচাপির করে কিছু ওঠে। পাওয়া খুব কষ্ট, 1 গ্লাস পানি ভরতে 2-1 মিনিট কেটে যায়। জেলার 206টি গভীর নলকূপের মধ্যে সচল আছে মাত্র 81টি, অকেজো পড়ে আছে 125টি নলকূপ। সেচ দিতে কৃষককে বহন করতে হয় অতিরিক্ত খরচ। অন্য বাড়ির থেকে পানি আইনি গরু টরু লাগানো হয়, নিজেদের খাওয়ানো কষ্ট হয়। ধান টান সিদ্ধ শূন্য করবো, এখন খরার দিনই ধানই সিদ্ধ করার পারতেছি না। বর্তমানে ওই পানি 500 লিটার পানি ভরতে গেলে 15 মিনিট লাগে থেকে 25 মিনিট সময় লাগে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকটের কারণ বলছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। 25 ফিটের নিচে পানি লেয়ার চলে যায়, তখন আর ওই সেলের টিউবওয়েল দিয়ে আমরা একজন পানি তুলতে পারে না। এই পর্যায়ে তাদেরকে ডিপ টিউবওয়েল অথবা সাবমার্সিবল টিউবওয়েল এইসব শরণাপন্ন হতে হয়। বৃষ্টি হলে অকেজো টিউবওয়েলগুলো সচল হবে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। চার দিন অচল থাকার পর চট্টগ্রাম কাপ্তাই সড়ক চালু হয়েছে। ভোর থেকে ওই সড়কে যান চলাচল করছে। চুয়েটের শিক্ষার্থীরা বৃহস্পতিবার গভীর রাতে কর্মসূচি স্থগিত ঘোষণা করলে অচল অবস্থা কেটে যায়। এদিকে চুয়েটের হলগুলো খোলা থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট। গত সোমবার বাস চাপায় 2 সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে চুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা দিয়েছিল একাডেমিক কাউন্সিল। পরে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে বৈঠক করে কর্মসূচি স্থগিত ঘোষণা দেয়। পাহাড়ের ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠীদের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। কাপ্তায়ে বাংলাদেশ তঞ্চঙ্গা কল্যাণ সংস্থার মহাসম্মেলনে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত তঞ্চঙ্গা সম্প্রদায়ের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি অনেক সমৃদ্ধ। তা যেন হারিয়ে না যায় সে বিষয়ে উদ্যোগী হতে হবে। অনুষ্ঠানে 3 পার্বত্য জেলা ও কক্সবাজার, টেকনাফ থেকে তঞ্চঙ্গা সম্প্রদায়ের নারী পুরুষরা অংশ নেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সম্মেলন ও সংবর্ধনা হয়েছে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেন, দেশে এখন হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে মান অনেক উন্নত হয়েছে। উপস্থিত ছিলেন সম্মিলিত চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা। পরে হোমিও চিকিৎসায় বিশেষ অবদানের জন্য সংগঠনটির নির্বাহী পরিষদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়কে সংবর্ধনা দেওয়া হয়।
এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রেকর্ড ভেঙে তাপের পারদ 43 ডিগ্রি ছুঁই 2 মে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে ধান কাটা শুরু, খরার কবলে মেহেরপুরের বড় আবাদ। এবং পলিথিন দূষণে মারাত্মক ঝুঁকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য, ব্যবহার বন্ধে বিশেষ কর্মপরিকল্পনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।